নমস্কার সকলকে স্বাগত জানাই আমার এই ইউটিউব চ্যানেলে। সো দেখতেই পাচ্ছ এটা আমাদের টোটালি হিস্ট্রি একটা এক্সাম ওরিয়েন্টেড ক্লাস। আপকামিং এক্সামের কথা মাথায় রেখে এই ভিডিওটা আমি তৈরি করছি, অ্যান্ড ডেফিনেটলি আই ক্যান গিভ ইউ ওয়ান অ্যাসুরেন্স দ্যাট ইফ ইউ ফলো দিস ভিডিও প্রপারলি, ইফ ইউ সি দ্য হোল ভিডিও প্রপারলি, এখান থেকে সিন্ধু সভ্যতার যেখান থেকে আমাদের হিস্ট্রি শুরু হয়, সিন্ধু সভ্যতার প্রায় 80 to 85% কভারেজ তোমরা পেয়ে যাবে এখান থেকে। আর আরেকটা কথা যেটা বলে যাচ্ছি যে হিস্ট্রি পড়ার কিন্তু একটা নিজস্ব কায়দা আছে। শুধুমাত্র হিস্ট্রি না, প্রতিটা সাবজেক্টের নিজস্ব কিছু ক্যারেক্টারিস্টিক আছে। এগুলোকে ডিল করে তোমাকে সাবজেক্টের উপর নলেজ অ্যাকোয়ার করতে হবে। এবার হিস্ট্রি সাধারণত তোমরা জানো যে হিস্ট্রির 3টা পার্ট আছে, যেটা হলো এনশিয়ান, মেডাইভেল অ্যান্ড দেন মডার্ন। এবার এনশিয়ান হিস্ট্রি থেকেও প্রচুর প্রশ্ন আমাদের এক্সামে আসছে। তারপর মধ্য ভারতের ইতিহাস অর্থাৎ মেডাইভেল হিস্ট্রি থেকেও প্রচুর পরিমাণ প্রশ্ন আসছে, এবং সব থেকে বেশি আসছে মডার্ন হিস্ট্রি থেকে, তাই তো। কিন্তু কোনোটাকে আমরা বাদ দিতে পারবো না। হিস্ট্রিতে যদি কনসেপ্ট বিল্ড করতে হয়, আমাদের একদম শুরু থেকে শুরু করতে হবে। শুরু শুরু বলতে কি, মানে এনশিয়ান্ট অর্থাৎ প্রাচীন ভারতের ইতিহাস থেকে শুরু করতে হবে। এবং এই ভিডিওতে ভালো রেসপন্স পেলে অবশ্যই আমি আর নেক্সট পার্ট এবং ক্রনোলজিক্যালি এভাবে এনশিয়ান্ট থেকে মেডাইভেল, মেডাইভেল থেকে মডার্ন সব কিছু একদম কাভার করে দেবো। জাস্ট আই নিড ইউর ফুল সাপোর্ট, ওকে? সো এই ভিডিওটা দেখতে থাকো এবং অবশ্যই ভিডিওটা খুবই হেল্পফুল হবে, ঠিক আছে? তাহলে আজকে আমরা যেটা পড়ছি, হিস্ট্রির প্রথম শুরু হয় এখান থেকে, এনশিয়ান্ট হিস্ট্রি, প্রাচীন ভারতের ইতিহাসটা, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড মিউজিকটার জন্য বা ব্যাকগ্রাউন্ড যে নয়েজটা, সেটার জন্য এক্সট্রিমলি সরি, এটা একটু বিয়ার করতে হবে। সো আমার কথাটাই একদম ফোকাস দাও, ঠিক আছে? আজকে যেটা পড়বো আমরা সেটা হলো সিন্ধু সভ্যতা। আমি জানি তোমরা এগুলো পরেও মানে শুনেছো, হয়তো বা প্রপারলি মনে নেই। আর হিস্ট্রি পড়তে হলে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হলো তোমাকে সিকোয়েন্স তৈরি করতে হবে, কোন ঘটনার পর কোন ঘটনা হচ্ছে, এরপর কোন ঘটনা হচ্ছে। এটা পুরোটাই একটা সিরিজের মতো। যেমন সিরিজ একটা না দেখলে আরেকটা বুঝে না, সেম ভাবে তোমাকে সিরিজ, টাইমলাইন এগুলোকে মাথায় রেখে এগোতে হবে। সো দেখতে পাচ্ছ যে, 1 মিনিট, একটু একটু ওকে। সো নাও দেখতে পাচ্ছ যে কি প্রথম আমরা যেটা আলোচনা করছি সেটা হলো সিন্ধু সভ্যতা। শুধু এমসিকিউ দিয়ে এক্সাম হবে না, কনসেপচুয়াল নলেজ খুবই খুবই দরকার। আবার আরেকটা কথা হলো, এবার গদ্যর আকারে উঁচু উঁচু বই পড়াও এখন সম্ভব না। সো এই ভিডিওটা এরম ভাবে আমি তৈরি করার চেষ্টা করছি, যেখানে শুধুমাত্র এমসিকিউর তো কোনো কথাই নেই, কনসেপ্ট টুয়ার্ড দ্য পয়েন্ট, হাইলাইটেড বুলেটিন পার্ট, মানে একদম শর্ট শর্ট করে একদম ইজিলি যাতে জিনিসটাকে বুঝতে পারি, এরকম ভাবে আমি পিডিএফটা তৈরি করেছি। ওকে, লেটস স্টার্ট। সো আমাদের হিস্ট্রির প্রথম যেটা শুরু হয় আমাদের সিন্ধু সভ্যতা দিয়ে, ঠিক আছে? তারপর বৈদিক সভ্যতা, তারপর মহাজনপদ, এভাবে এভাবে করে আমরা এগোবো, ঠিক আছে? তো আজকে আমরা চেষ্টা করব সিন্ধু সভ্যতার প্রায় 360 ডিগ্রিকে কাভার করে ফেলার, ঠিক আছে? তাহলে সিন্ধু সভ্যতা, এটার সময়কাল কত? এটার সময়কাল হলো গিয়ে 2500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1750 খ্রিস্টপূর্বাব্দ। এবার যদি তোমাদের টাইম লাইনের যে নলেজটা না থাকে, অবশ্যই এটা একটু বিল্ড করতে হবে। তারপর আমি বলে দিচ্ছি যে হিস্ট্রির টাইম লাইন যেখানে জিরো, যেখানে ধরা হয়েছে যীশু খ্রিস্টের জন্ম হয়েছে, এর পরবর্তী সময়কালটাকে আমরা সিই মানে কমন এরা ইংরেজিতে বলে, এটাকে এডিও বলে, আর বাংলায় বলে খ্রিস্টাব্দ। আর এর আগের যত ঘটনা, অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মের আগের সব ঘটনাকে আমরা বিসিই মানে বিফোর কমন এরা লিখি, অথবা কি লিখি, খ্রিস্টপূর্বাব্দে, ঠিক আছে? তাহলে দেখা যাচ্ছে 2500 খ্রিস্টপূর্বাব্দ মানে যীশু খ্রিস্টের জন্মের 2500 খ্রিস্টপূর্বাব্দের আগে থেকে প্রায় 1750 খ্রিস্টাব্দের মধ্যবর্তী যে সময়কালটা, ওই সময়ে আমরা ইন্ডাস ভ্যালি সভ্যতার যে কি বলবো, মানে ইন্ডাস ভ্যালি সভ্যতাটাকে আমরা দেখতে পাই, ঠিক আছে? এবার শুরু করি। এবার সাধারণ কিছু জিনিস, আমাদের বেসিক ওভারভিউটা আগে নিতে হবে। সাধারণ পরিচিতি বা মৌলিক তথ্য। প্রথমত সিন্ধু সভ্যতার এটার অনেক নাম রয়েছে। এটাকে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন বলে, অর্থাৎ মানে হরপ্পা সভ্যতা বলে, সিন্ধু সভ্যতা বলে, ঠিক আছে? তাহলে অনেকগুলো নাম রয়েছে, নামগুলো একটু মনে রাখতে হবে, ঠিক আছে? আরেকটা ইম্পর্টেন্ট কথা, যে সিন্ধু সভ্যতা এটা কোন যুগের? এটা কি পাথরের যুগের মানে স্টোন এজের, নাকি এটা কোন যুগের, এটা মনে রাখতে হবে। তাহলে মনে রাখবে যে সিন্ধু সভ্যতা হলো আমাদের ব্রঞ্জ এজের অন্তর্গত। বোঝা গেল এতটুকু পর্যন্ত? নেক্সট ইজ নামকরণ। এবার নামকরণটা কিভাবে আসলো? এবার দেখো, ভারতীয় প্রত্নতত্ত্ববিদের সর্বকা মিন্স আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, তৎকালীন নির্দেশক ছিলেন জন মার্শাল, ঠিক আছে? তিনি প্রথম এই সভ্যতার নামকরণ করেন। তাহলে আমাদের সিন্ধু সভ্যতার যে নামকরণটা, সেটা কে করলেন? ভারতের তৎকালীন যে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার যে তৎকালীন নির্দেশক ছিলেন জন মার্শাল, তিনি তার নামকরণ করেন। বোঝা গেল? এবার
ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগের প্রথম চেয়ারম্যান কে ছিলেন? মনে রাখবেন নামগুলো কিন্তু টার্মিনোলজি গুলো নামগুলো একটু মনে রাখা খুবই দরকার। আবার দেখতে পাচ্ছ এখানে কিন্তু গদ্য আকারে কিছু নেই, বাট আমরা কনসেপ্ট কিন্তু খুব ভালো বিল্ড হবে এখান থেকে, ঠিক আছে? এগুলো কয়েকটা পয়েন্ট যেগুলো আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে? তাহলে ভারতের প্রত্নতত্ত্ব বিভাগের তখন কে ছিলেন? নির্দেশক ছিলেন জন মার্শাল। এবার যদি ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগের যে প্রথম চেয়ারম্যান ছিলেন তার নাম ছিল কি? আলেকজান্ডার কেনিংহাম। বোঝা গেল? এবার ভারতীয় প্রত্নতত্ত্ব আহ, যে প্রত্নতত্ত্ববিদের জনক কাকে বলে? ফাদার অফ ইন্ডিয়ান আর্কিওলজি কাকে বলা হয়? আলেকজান্ডার কেনিংহামকে বলা হয়। এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। এবার আস্তে আস্তে আমাদের মেইন পয়েন্টে আমরা যাচ্ছি। এবার যে সিন্ধু সভ্যতা, এই যে সভ্যতা, এই সভ্যতাটা প্রথম কবে আবিষ্কার হয়, কে আবিষ্কার করে, এটাই তো মনে রাখতে হবে। এবার দেখো 1921 সালে, এটা সরি এখানে বানানটা একটু ভুল এসেছে, এটা হবে দয়ারাম সাহানি, ঠিক আছে? দয়ারাম সাহানি কর্তৃক হরপ্পা আবিষ্কৃত হয়। এবার এই যে এত বড় সিন্ধু সভ্যতা আমরা পড়ি, এই সভ্যতার মধ্যে প্রথম যে নগরটা আবিষ্কার হয়েছিল সেটার নাম ছিল হরপ্পা। আর কে করেছিল এটার আবিষ্কার? এটা করেছিল দয়ারাম সাহানি। কবে করেছিল? 1921 সালে। এবার এই কথাটা থেকে তোমরা এতটুকু তো বুঝতে পারছো কেন এই সভ্যতাটাকে হরপ্পা সভ্যতা বলা হয়। প্রথম কোয়েশ্চেনটা ক্লিয়ার, যে এই সভ্যতাকে হরপ্পা সভ্যতা বলা হয় কারণ ওই সভ্যতার মধ্যে প্রথম যে নগরটা আবিষ্কার হয়েছিল সেটার নাম ছিল হরপ্পা। ক্লিয়ার? নেক্সট, এবার নেক্সট দ্বিতীয় এই সভ্যতার, হরপ্পা সভ্যতার যে দ্বিতীয় স্থানটা আবিষ্কার হয়েছিল সেটা তোমার কার দ্বারা হয়েছিল? রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের দ্বারা। আর এটা কবে হয়েছিল? 1922 সালে। ঠিক আছে, মনে রাখবে। এবার এবার কি আঞ্চলিক বিস্তার, বর্তমান পাকিস্তানের চলিস্তান অঞ্চল একসময় সিন্ধু সভ্যতার একটি অত্যন্ত সমৃদ্ধ অংশ ছিল। ওকে, ঠিক আছে, এটা এত ইম্পর্টেন্ট না। আগের যে দুইটা পার্ট ছিল সেটা খুবই ইম্পর্টেন্ট, একটু মনে রাখার চেষ্টা করো। এবার নেক্সট আমরা পড়বো যে ভৌগোলিক সীমানা বিস্তার। এবার এই যে জায়গাটা দেখতে পাচ্ছ আসলে কি? এমন তো না যে পুরাটা ভারতের মধ্যে এই সভ্যতাটা ছিল, এমন না। এটা একটা নির্দিষ্ট এরিয়া, এটা পাকিস্তানের পার্টেও পড়ছে। এখন তো ভারত বিভাজনের পর পাকিস্তান আলাদা হয়ে গেছে, আলাদা আলাদা, মানে ইন্ডিয়ান ম্যাপ তো এখন পুরো আলাদা, আর আগের সময়ের ম্যাপ ছিল পুরো অন্যরকম। সো প্রথম এই জায়গার মধ্যে দেওয়া আছে যে এটার বিস্তারটা মানে দক্ষিণে, সব থেকে দক্ষিণে কতটুকু পর্যন্ত ছিল, সব থেকে উত্তরে কতটুকু পর্যন্ত ছিল, সব থেকে মানে পূর্ব দিকে ইস্টার্ন সাইডে কোন জায়গাটা ছিল, এই যে বিস্তারটা এটা কতটুক, মানে মনে করো এরিয়াটা এরকম করে কতটুক এরিয়ার মধ্যে এটা বিস্তার ছিল সেটাই এখানে একটু মনে রাখতে হবে। সব থেকে উত্তর মানে উপরের দিকে, উপরে যদি বলি নর্দার্ন মোস্ট, সব থেকে উপরের যে জায়গাটার নাম ছিল মান্ডা। প্লিজ এগুলো মনে রাখার চেষ্টা করবে, ইটস ভেরি ভেরি এসেন্সিয়াল, এন্ড দিস কাইন্ড অফ ফ্যাকচুয়াল কোয়েশ্চেন রেপিটেডলি কামিং ইন এক্সাম, সো ইউ হ্যাভ টু কিপ ইন ইউর মাইন্ড। ঠিক আছে, এগুলো মনে রাখার চেষ্টা করবে। সো কি, সব থেকে উপরের দিকের যে, সব থেকে উপরের যে জায়গাটা মানে নর্দার্ন মোস্ট যে প্লেসটা, সেটার নাম হলো, ওই সময় এটার নাম ছিল মান্ডা। এখন বর্তমানে কোথায় এটা? এটা বর্তমানে কাশ্মীরে পড়ছে ওই জায়গাটা। এবার যদি ইস্টার্ন সাইডে যাই, ইস্টার্ন সাইডে যে জায়গাটা সর্বাপেক্ষা মানে বিস্তার করেছিল ইস্টার্ন সাইডে, সেটা ছিল আলমগীরপুর। এবার যদি বলে বর্তমান কোন জায়গায় এটা, সেটা হবে উত্তরপ্রদেশ। মনে রাখার চেষ্টা করবে। এবার যদি দক্ষিণে সাউদার্ন মোস্ট, সাউথের দিকে কতটুকু বিস্তার করেছিল, সাউথের দিকে সব থেকে লাস্ট পর্যন্ত এটার বিস্তার ছিল বর্তমান মহারাষ্ট্র রাজ্যের দয়ামাবাদ যে জায়গাটা, ওই জায়গা পর্যন্ত। এবার যদি এদিকে আমি পশ্চিম দিকে ওয়েস্টার্ন মোস্ট কোন জায়গাটা, সেটা হলো সুতকাগেন্ডর। আর বর্তমানে এটা পড়ছে পাকিস্তানে। আশা করি এই জায়গাটাতে এত কমপ্লেক্সিটির কিছু নেই, মানে এটার এরিয়াটা কোন জায়গা পর্যন্ত, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব দিক থেকে কতটুকু বিস্তৃত ছিল সেটাই এখানে আলোচনা করা হচ্ছে। ঠিক আছে, এতটুকু বোঝা গেল। চলো এবার নিচের দিকে যাই। এবার দেখো পশুপালন, আস্তে আস্তে সিস্টেমটা পড়বো আমরা, হরপ্পা সভ্যতাটার যে সমাজ ব্যবস্থা বা সবকিছু পড়বো এখানে। ঠিক আছে, প্রথম এখানে রয়েছে যে পশুপালন, এনিম্যাল ডোমেস্টিকেশন। এবার তারা হরপ্পা সভ্যতার মানুষরা কি ধরনের মানে পশু পালন করতো। গৃহপালিত পশুর মধ্যে ছিল ভেড়া, ছাগল, মহিষ, শূকর, ষাঁড়, বলদ। এবার বলদ তো আমরা মানে একজনকে বলেও থাকি, মানুষকে অনেক সময় মানে ব্যঙ্গ বিদ্রুপ করে বলে থাকি, কিন্তু এখানে বলদ তো সবাই জানে আসলে একটা গরুরই এক ধরনের প্রজাতি। ঠিক আছে, এগুলো ছিল তাদের একটি মানে কি পশুপালন, যারা যেগুলো করতো এগুলো লিস্ট এখানে আরো আছে। যেমন আছে বন শূকর, হরিণ, ঘড়িয়াল যেটা এক ধরনের কুমির, মাছ, হাঁস মুরগির। আবার হাঁস ও মুরগির হাড় পাওয়া গেছে, যা থেকে বোঝা যায় যে ওই সময় পশুপালন এবং শিকার উভয়ই হতো। ঠিক আছে, বোঝা গেল। আবার একটা নোটস আছে, নোটস বলতে এখানে দেখো এক্সেপশন ইজ দ্য লাইক ফেভারিট পার্ট অফ এক্সামিনার। যেখানে এক্সেপশন ওই জায়গায় থেকেই বেশি কোয়েশ্চেন আসে, আমি দেখেছি এটা লক্ষ্য করে। তাহলে দেখো যে সিন্ধু সভ্যতা ঘোড়া এবং গরুর
কোনো স্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি। ঠিক আছে? ডাইরেক্ট যে গরু বা ঘোড়ার, এটা ডাইরেক্ট, আমি এর আগে কিন্তু বললাম গরুর কথা, যদি আচ্ছা মহিষ, কিন্তু গরুর বা ঘোড়ার যে ডাইরেক্ট কোনো প্রমাণ পাওয়া যায়নি সিন্ধু সভ্যতায়। এগুলো একটু মনে রাখতে হবে। তবে সুৎকাগিন্ডর উম, এই যে সরি দেখি সুরকুদ্দা যে জায়গাটা, ওই স্থানটিতে একটি ঘোড়ার হাড় আবিষ্কার হয়েছে। তাহলে এক্সেপশনাল সবখানে তো পাওয়া যায়নি, তবে একটা জায়গায় পাওয়া গেছে, যেটা হলো সুরকুদ্দা এই জায়গাটা। তো নামটা একটু মনে রাখার চেষ্টা করবি। ঠিক আছে, এটা একটু এক্সেপশনাল পার্ট ছিল, এগুলোও মনে রাখা দরকার, এগুলো থেকে কোয়েশ্চেন আসে। তারপর যদি আমরা নেক্সট যাই, নেক্সট কি, নগর পরিকল্পনা আর স্থাপত্য, মানে হরপ্পা সভ্যতা সব থেকে ইম্পর্টেন্ট বা প্রসিদ্ধ কেন, ওয়াই দিস সিভিলাইজেশন ইজ টু মাচ পপুলার, দ্য রিজন ইজ নাথিং বাট দ্যাট ইজ টাউন প্ল্যানিং অ্যান্ড আর্কিটেকচার, মানে নগর পরিকল্পনা এবং স্থাপত্যের জন্য। এবার দেখি কিরকম নগর মানে তাদের উন্নয়ন করেছিল যে তারা এতটাই পপুলারিটি পেয়েছে। প্রথম হলো হরপ্পা সভ্যতার সব থেকে অন্যান্য বৈশিষ্ট্য ছিল উন্নত নগর কেন্দ্র, মানে আরবান সেন্টার। আমি বললাম তাদের ব্যবস্থাটা ছিল শহর কেন্দ্রিক। এবার স্থাপত্যে তারা কি ব্যবহার করতো, স্থাপত্যের কাজে তারা অবশ্যই, দেখো এত আগের, যীশু খ্রিস্টের জন্মের প্রায় 2600 বছর আগের কথা বলছি আমি, ওই সময় তারা পুরা ইটের ব্যবহার করছে। মানে আমরা যে মডার্ন ইট ব্যবহার করছি সেরকম পুরা ইটের ব্যবহার করছে। এবার এরকম না যে কোনো শেপের তারা ইট ব্যবহার করছে, না, একদম প্রপার ওয়েতে দেখো ইটগুলো রাখা ছিল নির্দিষ্ট মানব সম্পন্ন অনুপাত, স্ট্যান্ডার্ডাইজ রেশিও 4:2:1, এই রেশিওতে সবগুলো ইট তৈরি করা হয়েছে। এখনো যদি মনুমেন্ট যেগুলো আছে এগুলোকে লক্ষ্য করো, বর্তমানে আমাদের ইটগুলোর থেকে ওই ইটগুলোর সাইজ, এগুলোর যে স্ট্রাকচারটা কিন্তু একটু অন্যরকম, তাই তো? বোঝা গেল তো পর্যন্ত। এবার ধোলাবিরা, এবার দেখো হরপ্পা সভ্যতা কিন্তু এবার আলাদা আলাদা নামের, বিশেষ আলাদা আলাদা শহরের আলাদা আলাদা কিছু ফিচার্স মানে বৈশিষ্ট্য আছে, এগুলো আমাদের মনে রাখতে হবে। যেমন ধোলাবিরা হরপ্পা সভ্যতার একটা নগর। এবার এখানে সুবিশাল জলাধার এবং ওয়াটার রিজার্ভার পাওয়া গেছে, এটা একটু মনে রাখার চেষ্টা করো। বোঝা গেল আমাদের নগর পরিকল্পনা এবং স্থাপত্য, অর্থাৎ টাউন প্ল্যানিং অ্যান্ড আর্কিটেক্ট। আবার নেক্সট দেখো, এগুলো কিন্তু আমি গদ্যের আকারে লিখিনি, বারবার বলছি, পরীক্ষায় গদ্যের আকার বড় বড় বই কিনে এনে কি লাভ হবে যদি এগুলো পড়ার আগ্রহী না তৈরি হয়। সো টুয়ার্ড দ্য পয়েন্ট, যতটুক দরকার ততটুক পড়বো, এমসিকিউ দিয়ে হবে না, এটাও বলে দিচ্ছি, কারণ এমসিকিউ হলো অ্যাপ্লিকেশন, তুমি কতটা নলেজ জেনেছো সেটার অ্যাপ্লাই করা হলো এমসিকিউ। আর একটু কনসেপচুয়াল আমাদের জানা দরকার। ঠিক আছে, এতটুকু বোঝা গেল। এবার যাই নেক্সট। নেক্সট যদি দেখি, এবার এই যে নগরগুলো, হরপ্পা সভ্যতার এতগুলো নগর পেলাম, এগুলোর মধ্যে প্রধান কিছু বৈশিষ্ট্য ছিল। কিরকম বৈশিষ্ট্য? প্রতিটি নগর দুটি ভাগে বিভক্ত ছিল, আকারে ছোট কিন্তু উঁচু জায়গায় অবস্থিত ছিল, চারপাশে প্রাচীর দ্বারা সুরক্ষিত ছিল। এবার দেখো, মনোযোগ দিয়ে শোনো, চারপাশে প্রাচীর দ্বারা সুরক্ষিত ছিল, বিশেষ প্রশাসনিক ও সার্বজনীন কাজে ব্যবহার করা হতো। ঠিক আছে, প্রথমত নগরগুলোকে দুইটা ভাগে ভাগ করা হতো। ঠিক আছে, এবার দেখো নিচে দেখো, এই যে নগরগুলোকে দুইটা ভাগে ভাগ করা হতো, উপরের যে জায়গাটা সেটাকে বলতো, এখানে লেখা আছে সিটাডেল বা দুর্গ বা উচ্চনগর, আর নিচে যে জায়গাটা সেটাকে বলতো লোয়ার টাউন বা নিম্ন নগর। উপরের জায়গাটা যেটা ছোট্ট জায়গা, এটা প্রাচীর দ্বারা, দেখো প্রাচীর বেষ্টিত ছিল। ঠিক আছে, আর সাধারণ মানুষ, এজিউম করা হয়, হিস্ট্রি তো পুরাপুরি তো মানে একদম একদম বলা যায় না যে এটাই হচ্ছিল, মানে অনুমানের উপর হিস্ট্রি, বেশিরভাগই অনুমান। আর মানে এই অনুমানের উপরেই হিস্ট্রি চলছে। ঠিক আছে, যে কোনো টাইমে হিস্ট্রি আবার চেঞ্জ হতে পারে, যে আজকে কোনো কিছু একটা খোদাই করার পর পাওয়া গেছে, পুরো হিস্ট্রি উল্টে যাবে। সো হিস্ট্রি হচ্ছে টোটালি একটা অনুমানের উপর। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম যে নগরগুলো, প্রতিটি নগরই মোটামুটি দুটো ভাগে ভাগ ছিল। উপরের যে পার্টটা যেটা একদম ফর্টিফাইড মানে প্রাচীর বেষ্টিত ছিল, এটাকে বলা হতো সিটাডেল। আর নিচের যে পার্টটা সেটাকে বলা হতো লোয়ার টাউন। ঠিক আছে, তাহলে দুটা ভাগে ভাগ ছিল। এবার দেখো, সবসময় বলি যে নর্মাল বেসিক জেনারেল যে ফিচারটা সেগুলো তো মনে রাখতে হবে, এর সাথে এক্সেপশন যেটা সেটাও মনে রাখতে হবে, যেহেতু এক্সামিনারদের সব থেকে ফেভারিট পার্ট হলো এক্সেপশনাল পার্ট। এবার ব্যতিক্রমী, ব্যতিক্রমী যদি বলি, এবার হরপ্পা সভ্যতার একটা জায়গা ছিল ধোলাবিরা, যেটা বর্তমানে আমাদের গুজরাটে পড়ছে। ঠিক আছে, এবার ওই নগরটা, আমরা তো বললাম যে হরপ্পা সভ্যতার মোটামুটি সবগুলো নগরই দুইটা ভাগে বিভক্ত, কিন্তু এটা এরকম একটা জায়গা ছিল সেখানে দুটা না তিনটা ভাগ পাওয়া গেছে। তাহলে এটা এক্সেপশন হয়ে গেল, আর এটা মনেও রাখতে হবে। বোঝা গেল? তাহলে আমাদের হরপ্পা সভ্যতার কোন নগরটা তিনটা ভাগে বিভক্ত ছিল, তাহলে মনে রাখতে হবে সেটা ধোলাবিরা, যেটা বর্তমানে কোথায় অবস্থিত? গুজরাটে। তারপর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমরা কি পড়লাম যে
এই, প্রতিটা নগর দুইটা ভাগে বিভক্ত। উপরেরটা বা যেটা 45 যে জায়গাটা প্রাচীর বেষ্টিত সেটাকে বলতো সিটাডেল, আর যেটা লোয়ার টাউন সেটা তো লোয়ার টাউনে নিম্ননগর, যেখানে সাধারণ মানুষ থাকতো। এবার একটা জায়গা ছিল যেটা হলো চানহুদারো, এটা বর্তমানে পাকিস্তানে পড়ছে। এটাতে কোনো দুর্গই নেই, কোনো সিটাডেলের কোনো অস্তিত্বই নেই। বোঝা গেল? এতটুকু পর্যন্ত আশা করি বোঝা গেল। এবার পড়বো আমরা মহেঞ্জোদারো। হরপ্পা সভ্যতার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যদি কোনো নগর থাকে সেটা হলো মহেঞ্জোদারো। এভাবে মনে রাখবে যে কোন নগরে হরপ্পা সভ্যতার যে বিভিন্ন নগরগুলো ছিল, কোন জায়গার মধ্যে কোন স্পেশাল জিনিসটা পাওয়া গিয়েছিল, সেগুলো এক্সামিনার মানে ইম্পর্টেন্ট প্লেস বলতে পারো, এরিয়া যেখান থেকে কোয়েশ্চেন করে। তাহলে প্রথম কথা হলো মহেঞ্জোদারো। এবার মহেঞ্জোদারোতে যেটা পাওয়া গেছে সেটা হলো গ্রেট বাথ। গ্রেট বাথ মানে বৃহৎ একটা স্নানাগার পাওয়া গেছে। বোঝা গেল? এটি একটি আয়তাকার জলাশয় বা ট্যাঙ্ক, যা ধর্মীয় আচরণ বা ধর্মীয় অনুষ্ঠানের জন্য ব্যবহার করা হতো। ঠিক আছে? এটি মানে এজিউম করা হচ্ছে। ঠিক আছে? এবার কথা হলো যে এই যে সুইমিং পুল, এক কথা এটা সুইমিং পুল, বর্তমানে যদি বলি সুইমিং পুল। আবার জল নিরোধক বা ওয়াটার প্রুফিং, এটাকে ওয়াটার যে জল ধরে রাখার জন্য তারা কি ব্যবহার করতো? মনে রাখতে হবে সেটা হলো জিপসাম। তারা জিপসাম ব্যবহার করতো যাতে জলটা লিকেজ না হয়, এবং এই স্নানাগারটাতে ব্যবহার করতো। বোঝা গেল? এবার এটারও কিন্তু একদম প্রপার মেপে সুন্দর করে তৈরি করা ছিল। যেমন এটা দৈর্ঘ্য ছিল 12 মিটার, এটার যে প্রস্থ ছিল 7 মিটার, এবং মানে গভীরতা ডেপথটা কত ছিল 2.8 মিটার। বোঝা গেল? নেক্সট নেক্সট যদি পড়ি, বৃহৎ গ্র্যানারি। এবার এখানে আর কি পাওয়া গিয়েছিল? বৃহৎ একটা গ্র্যানারি পাওয়া গিয়েছিল, মানে বৃহৎ শস্যাগার। এটি মহেঞ্জোদারোর সর্বোচ্চ, সরি, সবচেয়ে বৃহত্তম ভবন। ঠিক আছে? এবার মহেঞ্জোদারোতে একটা বিরাট কি পাওয়া গেল, এগুলো মনে রাখতে হবে যে একটা, প্রথমত একটা গ্রেট তোমার গ্রেনারি পাওয়া গেছে, শস্য, যেখানে শস্য মজুত রাখা হতো। আর পাওয়া গেছিল কি? একটা বৃহৎ স্নানাগার। এবং তারা এই যে স্নানাগারটা কি দ্বারা ওয়াটার প্রুফিং করতো? এটা জিপসাম দ্বারা। এগুলো ফ্যাকচুয়াল জিনিস, একটু মনে রাখার চেষ্টা করবে। নেক্সট, এবার পড়বো আমরা তাদের কৃষি ব্যবস্থা, the agriculture, the technology they are using that time, all these things we will discuss right now. So here you can see কৃষি ব্যবস্থা ও কৃষি প্রযুক্তি, এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি। এবার তাদের প্রধান ফসল কি তারা কনজিউম করতো? যদি ফসলের মধ্যে প্রধান দেখি গম, বার্লি, এবার এছাড়া তুলা, মসুর ডাল, ছোলা, তিল, বাজরা, জোয়ার, ধান, চাল, রসুন, এই সব কিছুই। কিন্তু চালের নিদর্শন না খুব কম পাওয়া গেছে, সেজন্য এখানে বলা হয়েছে বিরল। ঠিক আছে? এগুলো ছিল তাদের প্রধান ফসল বা এগ্রিকালচারের পার্ট, যেগুলো তারা উৎপাদন করত। এবার হলো কটন, তুলা। তুলা চাষ ছিল সিন্ধু সভ্যতার অন্যতম বৈশিষ্ট্য। সিন্ধু সভ্যতার মানুষেরা প্রচুর তুলার মানে উৎপাদন করত। এবার যারা গ্রিকরা তুলাকে জানো কি বলতো? এটা পরীক্ষায় প্রায় আসতে দেখা যায়, সিন্দন। সিন্দন বলতো তারা। ঠিক আছে? এবার কৃষি প্রযুক্তি। এবার কালীবঙ্গান, অবশ্যই এটা হরপ্পার একটি একটা নগরের নাম, যেটা বর্তমানে রাজস্থানে পড়ছে। এখানে চাষ করা জমি এর প্রমাণ পাওয়া গেছে। তাহলে প্রশ্ন আসতেই পারে যে হরপ্পা সভ্যতার কোন জায়গায় চাষ করা জমির যে নিদর্শন পাওয়া গেছে, সেটা আনসার হবে কালীবঙ্গানে। একই জমিতে দুই সমকোণ টানা লাঙ্গলের রেখা থেকে বোঝা যায় একসাথে দুটি ফসল চাষ করা হতো। অবশ্যই এটা বুঝেছো এটা সহজে এটা কি। আবার নেক্সট হলো জমি চাষের জন্য বলদ, অক্সেন, মানে এক ধরনের গরু, আমি যেটা বললাম জমি চাষের জন্য এই অক্সেনের ব্যবহার করা হতো। আবার চলিস্তান এবং বনওয়ালি, এখান থেকে পোড়ামাটির তৈরি নাঙ্গলের মডেল পাওয়া গেছে। ঠিক আছে? মানে এটা অরিজিনাল না, বাট খেলনা তোমার প্লাউ মানে হলো নাঙ্গলের যে নিদর্শন কোথায় পাওয়া গেছে? চলিস্তান এবং বানওয়ালিতে। এগুলো একটু মনে রাখার চেষ্টা করবে। ঠিক আছে? এতটুকু পর্যন্ত যা আলোচনা হয়েছে, এখানে তো কমপ্লেক্সিটি বা কোনো কিছু না বোঝার কিছু নেই, এটা একদম ইজি ওয়েতে আমি ডিসকাস করে দিয়েছি। এবার নেক্সট, যেটার জন্য হরপ্পা সভ্যতা সব থেকে বেশি পপুলার, দ্যাট ইজ নিষ্কাশনী ব্যবস্থা, মানে ড্রেনেজ সিস্টেম। ঠিক আছে? এবং তাদের ঘরের যে স্ট্রাকচার বা এগুলো কিভাবে, বা ড্রেন সিস্টেম, এগুলো হলো একটা খুবই ইম্পর্টেন্ট পোর্শন অফ ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন। সো ইউ হ্যাভ টু স্টাডি ডিপলি দ্যাট পার্ট। সো এখানে দেখতে পাইতেছো যে ড্রেনেজ বা নিষ্কাশনী ব্যবস্থা। এবার হরপ্পা সভ্যতার সবচেয়ে উল্লেখযোগ্য ও অন্যান্য বৈশিষ্ট্য ছিল কি? তার ড্রেনেজ ব্যবস্থা। রাস্তা ও গলিগুলি কি প্যাটার্নে তারা তৈরি করতো? মানে গ্রিড প্যাটার্নে বলতে এরকম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এখানে একটা রাস্তা, এভাবে একটা রাস্তা একদম প্রপার
টাউনে গেলে এরকম দেখতে পাবে, ঠিক আছে? সো এরকম এটাকে বলে গ্রিড প্যাটার্ন। তাহলে হরপ্পা সভ্যতার তুমি ভাবতে পারছো এত বছর আগের মানুষ এত পরিমাণ মানে উন্নত ছিল, তাদের থিঙ্কিংটা এত পরিমাণ এনরিচ ছিল যে তারা গ্রিড প্যাটার্নের সমকোণে 90 ডিগ্রি একে অপরকে ছেদ করে এরকম করে তোমার রাস্তাঘাট তৈরি করতে। বোঝা গেল? ড্রেন পরিষ্কার করা ও কঠিন বজ্র আটকে রাখার জন্য ড্রেন কূপ বা সিসপিট তৈরি করা ছিল। আবার ড্রেনগুলো ঢেকে রাখার জন্য চুনা পাথরের স্ল্যাব ব্যবহার করা হতো। ভাবতে পারছো তুমি? আবার ড্রেনগুলো এরকম না যে মুক্ত রেখে দিত। মডার্ন যে ড্রেনগুলো বা মডার্ন যে শহরের যে ড্রেনগুলো এরকমই সেম ভাবে লাইমস্টোনের যে স্ল্যাব তৈরি করে এবং এগুলোকে ঢেকে রাখতো। বুঝা গেল? এতটুকু বোঝা গেল ড্রেনেজ ব্যবস্থাটা। একদম ইজি। নেক্সট হলো এবার ডোমেস্টিক আর্কিটেকচার, মানে এবার ঘরের স্ট্রাকচারটা দেখি, ঘরের ভেতরে কিরকম অবস্থা, মানে ইন্ডিভিজুয়াল যদি ঘরের কথা বলি। হরপ্পার উন্নত নগর পরিকল্পনা ছিল সু সুসংগঠিত ঘরবাড়ির জন্য খ্যাত ছিল এবং ঘরগুলো পুরাইটের, যেটা আমি আগেই বলেছি, তারা পুরাইটের ব্যবহার করত এবং কাঠের দরজা তৈরি করত প্রত্যেকটা বাড়িতে। এগুলো কিন্তু ফিচার্স, মনে রাখতে হবে, এগুলো কিন্তু ডাইরেক্ট কোয়েশ্চেন আসতে পারে। প্রত্যেকটা বাড়ির নিজস্ব কি ছিল? স্নানাগার ছিল এবং তাদের নিজস্ব প্রাইভেট ওয়েল, মানে নিজস্ব প্রাইভেট কুয়া ছিল। কুয়া তো চিনি অবশ্যই, যদিও মডার্ন এখন সময় দেখা যায় না এত বেশি, মানে মাটি করে যেখানে জল রাখা হতো বা জল ছিল সেটাই কুয়া। সো এগুলো ছিল বেসিক বা ইম্পর্টেন্ট পার্ট, ঠিক আছে? অনেকগুলো জিনিস আমরা দেখে নিলাম, যদি একটু দেখি আবার কি হলো। আচ্ছা ঠিক আছে, নগর পরিকল্পনা দেখলাম, ইম্পর্টেন্ট পার্টগুলো দেখো। প্রথম পশুপালন দেখলাম, তারপর দেখলাম নগর পরিকল্পনা দেখলাম, আবার দুর্গ কিভাবে দুই ভাগে ভাগ, কোন নগরগুলো দুই ভাগে ভাগ নেই এগুলো দেখলাম। আবার মহেঞ্জোদারোর যে বিশেষ ফিচার্স গুলো সেগুলো দেখলাম, তাদের কৃষি ব্যবস্থা প্রযুক্তি সেগুলো দেখলাম। তারপরে কি দেখলাম? ড্রেনেজ সিস্টেমটা দেখলাম। দেখো অনেক কিছু কিন্তু কভার হচ্ছে, তোমরা শুধু এগুলো একটু ক্রনোলজিক্যালি পড়বে, দেখবে এগুলো থেকেই অনেকটাই মানে কমন পড়ে যাবে, আই হোপ। নেক্সট ইজ এবার পড়বো সামাজিক পার্থক্য, মিনস সোশিয়াল ডিফারেন্স এন্ড কি সমাধি, যেভাবে তাদেরকে মানে মরার পর কিভাবে তাদের সমাধি করা হতো, এগুলো থেকে আমরা মানে ওই সময় সোসাইটির যে স্ট্রাকচার বা কোনো ধরনের পার্থক্য ছিল কিনা সেগুলো একটু জানার চেষ্টা করবো। এবার সমাধি গবেষণা। কিছু সমাধিতে মৃৎপাত্রের ও অলংকার পাওয়া গেছে যা পরলোকের বিশ্বাসের ইঙ্গিত করে। সো দেখা যাইতেছে যে তারা অনেকগুলো সমাধি পাইছে যেটার মধ্যে কি মানে সমাধির ভিতরে মৃৎপাত্র, মানে অনেক ধরনের, মানে কি বলবো, মানে প্রয়োজনীয় নেসেসারি যে জিনিসপত্র এগুলো ওই পাত্রের সাথে রাখা ছিল, অলংকার এগুলো। এবং এটা থাকার পর হিস্টোরিয়ানরা যারা ঐতিহাসিক তারা একটা অনুমান করছে হয়তোবা হরপ্পা সভ্যতার মানুষ আফটার লাইফ মানে পরজন্মবাদ এসবে বিশ্বাস করতো, যে তারা মনে করতো হয়তোবা তার মানে যে মানুষটা মারা গেছে মরার পর তার আবার এই জিনিসগুলো দরকার, সেই জন্য তার যে সমাধির সাথে এগুলো একসাথে বেরিয়াল করা হতো। বোঝা গেল? তারপর দেখা গেল দেখো নারী ও পুরুষ উভয় সমাধিতে গয়নার অলংকার পাওয়া গেছে, গয়না ও অলংকার পাওয়া গেছে। তাহলে এটা থেকে আমরা কি অনুমান করতে পারি? হয়তোবা ওই সমাজে নারী এবং পুরুষ উভয়ই গয়না অলংকার এগুলো পরিধান করতো এবং যেহেতু বললাম তারা আফটার লাইফে বিশ্বাস করতো, সেই জন্য তারা সমাধির সাথে এগুলোকে একসাথে পুঁতে রেখে দিত। বোঝা গেল? এবার মৃতদেহের সাথে তামার আয়নার কবর দেওয়া হতো। এগুলো হলো ফিচার্স, মনে রাখার চেষ্টা করবে। কিভাবে আমরা দেখতে পেলাম সমাধির স্টাইল গুলো কিরকম, কি কি পাওয়া গেছে, এবং এগুলো থেকে আমরা অনেক কিছু বুঝতে পারলাম। ঠিক আছে? এবার হরপ্পার, এবার দেখো সবকিছুতে এক্সেপশন আছে না, এবার এক্সেপশন এখানেও আছে। এবার হরপ্পার বিশেষ সমাধি। দেখো আমার ল্যাপটপটার একটা বাজে স্বভাব যে একটু গরম হয়ে যায়, একটু মানে এক্সপ্লেইন না করতে এটা গরম হয়ে যায় আর এরপরে এটা বাফারিং করা শুরু করে। দেখো কত স্লো কাজ করছে, তারপরে আমি ভিডিও বন্ধ করে দিই, বিরক্ত লাগে। আচ্ছা ঠিক আছে, এবার দেখো হরপ্পায় বিশেষ সমাধি। এবার বিশেষ এক্সেপশন পার্টটা একটু পড়তে হবে। কখনো কখনো আহ, এখানে এটা মনে হয় মমি হবে, স্পেলিংটা একটু ভুল এসেছে। সো কবর যে দেওয়া হতো এর সাথে পোষা কুকুরকে কবর দেওয়া হতো। পালতু যে কুকুর থাকে না, তার মালিকের সাথে কুকুরটাকেও সেখানে মানে রেখে দেওয়া হতো সমাধির মধ্যে। ঠিক আছে? নেক্সট হলো হরপ্পায় প্রাপ্ত কঠোর কফিন সমাধি পাওয়া গেছে। আমাদের যখন এখন স্ট্রাকচার থাকে না, কফিন তো আসলে তোমরা চিনতেই পারছো। সো এই কফিনের যে নিদর্শন কোথায় পাওয়া গেছে? হরপ্পায়। বোঝা গেল? হরপ্পায় এক পুরুষের মাথার খুলির কাছে 3টি ঝিনুকের রিং, তারপরে জাম্পার পুঁতি এবং শত শত ক্ষুদ্র পুঁতির তৈরি অলংকার পাওয়া গেছে। সো এগুলো ফ্যাকচুয়াল জিনিস, একটু মনে রাখার চেষ্টা করবে। তারপর হলো অন্যান্য প্রথা। এবার যদি আরো কিছু প্রথা দেখি ওই সময় ছিল, প্রথম হলো এটা কি কলস, আচ্ছা কলস সমাধি, পাত্রের মধ্যে ভস্ম বা অস্থি রাখা, এগুলো এগুলো পাওয়া গেছে। যুগ্ম সমাধি,
এবার এটা একটা ইম্পর্টেন্ট পার্ট, মানে ডুয়াল ব্যারেল, মানে ডাবল একসাথে দুইটার সমাধি করা হয়েছিল। এটা স্পেশালি নামগুলো মনে রাখার চেষ্টা করবে। নারী পুরুষ দুইজনকে একসাথে সমাধি করা হয়েছিল, পাওয়া গেছে, সেটা হলো লোথালে। বোঝা গেল? এগুলো কিন্তু মনে রাখার চেষ্টা করবে। এখানে আমরা কিন্তু যে সমাধিগুলোর ব্যাপারে জানলাম, ঠিক আছে? আবার নেক্সট যাই। একটু একটু আমার কম্পিউটার ল্যাগ করা শুরু করে দিয়েছে, জাস্ট 1 মিনিট। এবার আমরা যেটা পড়বো সেটা হলো হস্তশিল্প ও শিল্প উৎপাদন। এবার ওই সময়ের যে ক্রাফট প্রোডাকশন বা হস্তশিল্প, এগুলোর ব্যাপারে একটু ভালো করে জানার চেষ্টা করবো, এবং কোন জায়গা পপুলার ছিল, হরপ্পার যে স্থানগুলোর মধ্যে কোন জায়গাটা পপুলার ছিল সেগুলো একটু দেখার চেষ্টা করি, ঠিক আছে? তাহলে দেখো, চানহুদারো। চানহুদারো হরপ্পা যে সিভিলাইজেশনের, হরপ্পা যে সভ্যতার একটা গুরুত্বপূর্ণ নগর ছিল। এবার চানহুদারো কেন বিখ্যাত ছিল? এটি শিল্প উৎপাদনের প্রধান কেন্দ্র ছিল। এখানে পুঁতি, বেড মেকিং, ঝিনুক, শেল কাটিং, ধাতু শিল্প, সিলমোহর তৈরি, ওজন মাপার বাটখারা তৈরি ইত্যাদি সবকিছু কোথায় কোথায় নিদর্শন পাওয়া গেছে? এটা চানহুদারোতে, মনে রাখবে এগুলো, ঠিক আছে? তারপর নাগেশ্বর, যেটা বর্তমানে গুজরাট, বালাকোট, যেটা বর্তমানে পাকিস্তান, এই দুই স্থানে ঝিনুক কাটা বা শাক শিল্পের এগুলো যেমন বালা, হাতা, এগুলোর প্রধান কেন্দ্র ছিল কোথায়? নাগেশ্বর এবং বালাকোট। বোঝা গেল? এবার হলো অর্নামেন্ট। অর্নামেন্ট তো সবাই জানো, অলংকার, ঝিনুক, তোমার জেডাইট পাথর, কার্নেলিয়ান পাথর, লাপিস লাজুলি পাথর দিয়ে নানা রকম অলংকার তৈরি করা হতো। আমরা একটু পরেই আমরা এগুলো কোন কোন জায়গা থেকে তারা আনতো এগুলো আমরা এক্সপ্লেন করে দেবো। এই ভিডিওতে চেষ্টা করব আমি এটা শেষ করে দেওয়ার জন্য, ঠিক আছে? দেখো, তাহলে বুঝতে পারলে হস্তশিল্প এবং শিল্প উৎপাদনে ক্রাফট প্রোডাকশনের জন্য গুরুত্বপূর্ণ জায়গা ছিল চানহুদারো এবং নাগেশ্বর, বালাকোট। এবার অলংকার তৈরির জন্য কোন জায়গায়, মানে একদম প্রপার ওয়েতে এই জায়গাতে লেখা আছে, তোমরা একটু দেখে নিতে পারো। আই হোপ এতটুকু ক্লিয়ার, বোঝা গেল? এবার নেক্সট আমরা যাচ্ছি তাদের বাণিজ্য বা দূরবর্তী যোগাযোগ, মানে ট্রেড এন্ড কমার্স। তাদের ট্রেড বা তারা কাঁচামাল কোথা থেকে সংগ্রহ করতো এগুলো একটু দেখতে হবে, ইম্পর্টেন্ট। এগুলো থেকে প্রচুর প্রশ্ন আসে, ঠিক আছে? প্রচুর ল্যাগ করছে কম্পিউটারটা, আমি কি করবো আমি বুঝতে পারছি না। আচ্ছা, ঠিক আছে, দেখি। এবার দেখো, বিভিন্ন কাঁচামাল সংগ্রহের উৎসস্থান। এবার আমি যেটা বললাম, শেল মানে ঝিনুক, তারা কোথা থেকে আনতো? এগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, আমি দেখেছি। আমি আগের ইয়ারের কোয়েশ্চেন গুলো ঘেটে দেখেছি, আসে, অনেক ডিপে কোয়েশ্চেন আসে। যেমন তারা ঝিনুক আনতো কোথা থেকে? নাগেশ্বর এবং বালাকোট থেকে, সোর্সটা, ঠিক আছে? তারপর লাপিস লাজুলি, এক ধরনের নীল খুব সুন্দর রঙের পাথর। এগুলো তুমি নেটে সার্চ করলে দেখতে পারো কিরকম হয় পাথরগুলো, দেখবে। সেগুলো কোথা থেকে আনতো? সুদঘাই, যেটা বর্তমানে তোমার আফগানিস্তান যে জায়গা, সেই জায়গায় পড়ছে, ওইখান থেকে তারা লাপিস লাজুলি আনতো। তারপর কার্লেনিয়ান। কার্লেনিয়ান এই যে, এটা হলো এক ধরনের লাল বা কমলা রঙের পাথর। আর সেটা তারা কোথান থেকে আনতো? সেটা আনতো দক্ষিণ রাজস্থান এবং উত্তর রাজস্থান থেকে তারা এই কার্লেনিয়ান পাথরটা আনতো। এবার হলো স্টিয়াটাইট, একটা নরম পাথর, ঠিক আছে? সেটা কোথা থেকে আনতো? খেত্রি। এবার খেত্রি কোন জায়গায় পড়ে? আমাদের বর্তমান যে রাজস্থান সেই জায়গায় পড়ছে, এবং ওমান থেকে, এবং ওমান এবং খেত্রি যেটা বর্তমান রাজস্থান, সেখান থেকে তারা স্টিয়েটাইট মানে এক ধরনের নরম পাথর সেটা আনতো। তারপর তামা এবং সোনা, মানে তোমার কপার এবং গোল্ড, তারা দক্ষিণ ভারতের তামা, দক্ষিণ ভারত থেকে এই তামা এবং সোনার সংগ্রহ করতো। তোমরা যদি কেজিএফ সিনেমাটা দেখে থাকো, এই কেজিএফ সিনেমাটা দেখবে যে এটা কিন্তু সাউথের একটা জায়গা যেখান থেকে গোল্ড মাইনিং এর উপর পুরো সিনেমাটা তৈরি করা হচ্ছে, সেই জায়গার কথাই এখানে উল্লেখ করা আছে, ঠিক আছে? তারপর গোল্ড, ইয়েস, এই জায়গাটা এই যে কর্ণাটকের মধ্যেই কিন্তু আমাদের যে কেজিএফ সিনেমাটা শুটিং হয়েছে। যদি তুমি সিনেমাটা দেখে থাকো, দেখবে এটা পুরা একটা মানে গোল্ড মাইনিং এর উপর, ঠিক আছে? তো এগুলো একটু ফ্যাকচুয়াল জিনিস মনে রাখার চেষ্টা করবে, যে ঝিনুক, লাপিস লাজুলি, কার্নেলিয়ান, স্টিয়াটাইট, তামা, সোনা, এসব স্পেসিফিকলি কোন জায়গা থেকে তারা আনতো, সংগ্রহ করতো। বোঝা গেল এতটুকু পর্যন্ত? এখানে তো না বোঝার কিছু নেই, আই হোপ ক্লিয়ার, ঠিক আছে? এবার নেক্সট আমরা যাই। এবার দেখো, এখানে মেসোপটেমিয়ার উল্লেখ আছে। মেসোপটেমিয়া মানে এখানে তাদের বাণিজ্যিক যে সম্পর্ক, তারা আউটার যে মানে সভ্যতা, তাদের সাথেও বাণিজ্যিক তাদের সম্পর্ক ছিল, ঠিক আছে? আবার নেক্সট ইম্পর্টেন্ট জিনিস আমরা পড়তে হবে, সেটা হলো হরপ্পার যে সিলমোহর বা লিপি, মানে সিলস এন্ড স্ক্রিপ্ট। এবার সিলমোহরের কথা যদি, এগুলো প্রচুর প্রশ্ন আসে এগুলো থেকে, একটু মনোযোগ দিয়ে দেখো, ঠিক আছে? এবার সিলমোহর, হরপ্পার সিলমোহর গুলো মূলত স্টিয়াটাইট, ওই যে বললাম স্টিয়াটাইট। আবার কোথায় থেকে স্টিয়াটাইট আনতো এটা কমেন্ট বক্সে এখনই লিখে দাও। এখন মাত্র আমরা পড়লাম স্টিয়াটাইট তারা এক ধরনের নরম পাথর দিয়ে তারা সিলমোহর তৈরি করতো, এবং সিলমোহর উপর পশুর এবার সিলমোহরটির উপর কিসের মানে ছবি থাকতো? পশুর ছবি থাকতো, চিত্রলিপি, যেটাকে বলে পিক্টোগ্রাফি স্ক্রিপ্ট।
এবং এটা খোদাই থাকতো, বোঝা গেল। এবার সিলমোহরগুলো সাধারণত মালিকের নাম, উপাধি এগুলো সিলমোহরগুলোর মধ্যে লেখা থাকতো। এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য এখানে উল্লেখ করা রয়েছে, হরপ্পাবাসীরা লায়ন অর্থাৎ সিংহ সম্পর্কে অবগত ছিল না, কিন্তু সিলমোহরে এক শৃঙ্গ কাল্পনিক পশু ইউনিকর্ন, দেখো কার্টুন টার্টুন অনেক সময় দেখায়, এরকম একটা পশুর তারা নিদর্শন আমরা পেয়েছি সিলমোহরের মধ্যে, ঠিক আছে। ষাঁড়, বাঘ ইত্যাদি চিত্র পাওয়া গেছে। এটা হলো এগুলো সবগুলো কিন্তু দেখো বৈশিষ্ট্য, সিলমোহরের যে বৈশিষ্ট্য কি দিয়ে তৈরি, এগুলো মানে ফিচার্স কি, এগুলো দেখতে কিরকম, এটা কিন্তু এখানে লেখা, তাই তো। এবার বলবো লিপি, স্ক্রিপ্টের ব্যাপারে বলবো। স্ক্রিপ্ট কি? এবার স্ক্রিপ্টের ব্যাপারে যদি বলি, দেখো লিপিগুলো কি বর্ণানুক্রমিক, মানে অ্যালফাবেটিক্যাল নয়, বরং কিরকম ছিল, এরকম ছিল, চিত্র চিত্রলিপি ভিত্তিক। একটু দাঁড়াও, আমার কম্পিউটারের একদম চার্জ শেষ, একটু চার্জারে বসিয়ে নেই, তারপর কন্টিনিউ করছি। জাস্ট 1 মিনিট। ওকে, ঠিক আছে। হ্যাঁ, এবার পড়ছিলাম আমরা কি, লিপি। লিপি পড়ছিলাম কি, লিপিগুলো বর্ণানুক্রমিক নয়, এগুলো চিত্রভিত্তিক বা চিত্রলিপি ছিল, যেটাকে আমরা বলি কি, পিক্টোগ্রাফি। আনফরচুনেটলি কারেন্টটাও চলে গেল। নেক্সট ইজ, অধিকাংশ লেখায় সংক্ষিপ্ত তবে দীর্ঘতম লেখা 26টি চিহ্ন সাইন পাওয়া গেছে। মানে তারা খুব সংক্ষিপ্ত যেটাই লিখতো, যদি ওটা পড়া সম্ভব হয়নি, এগুলোর পঠোদ্ধার করা সম্ভব হয়নি, কিন্তু যেটাই লিখতো এটা খুব মানে ছোট করে লিখতো। আর দীর্ঘতম যে লেখাটা পাওয়া গেছিল, এটার মধ্যে কোনো অ্যালফাবেট না, মানে 26টা সাইন পাওয়া গেছে, মানে চিহ্ন পাওয়া গেছে, বোঝা গেল। এবার লিপিগুলো ডান দিক থেকে বাম দিকে লিখতো। এবার তুমি দেখো আমরা যে খাতায় লিখি কিভাবে লিখি, আমরা দেখো লক্ষ্য করো, আমরা কিন্তু প্রথম বাম দিক থেকে শুরু করি, তারপর ডান দিকে যেতে থাকি, কিন্তু তারার লেখাগুলো স্টাইল কি, রাইট টু লেফট, তারা কি ডান দিক থেকে শুরু করে বাম দিকে যেত, উল্টো দিকে যেত। আবার এই যে পদ্ধতিটা, এটার নাম কি, এটার নাম হলো বুস্ট অফ ফ্রিডম। নামগুলো মনে রাখার চেষ্টা করবে, পরীক্ষায় আসতে পারে। তুমি বুঝতে পারছো তো কতটা ডিপ আমরা আলোচনা করছি? সো প্লিজ কিপ ইট মাইন্ড এন্ড প্লিজ সাপোর্ট মি। ইফ আই গেট too much support from you all, definitely I will continue rest of the part, মানে বাকি সবগুলো আমি দেওয়ার চেষ্টা করব যতটুকু সম্ভব, ঠিক আছে। অলংকার, হাড়ের দন্ত, সিলমোহর, তামার হাতিয়ার, প্রাচীন সাইনবোর্ডে এই লিপিগুলো পাওয়া গেছে। আবার সিন্ধু লিপি আজ পর্যন্ত উদ্ধার বা পুনরুদ্ধার করা সম্ভব হয়নি, যেটা আমি এখনই বললাম যে তারা পিক্টোগ্রাফি চিত্রলিপি করত, কিন্তু এগুলো পড়া একদমই সম্ভব হয়নি। এগুলো এখনো কি একদম পাঠোদ্ধার করা হয়নি, মানে এগুলো পড়া সম্ভব হয়নি, বোঝা গেল এতটুকু পর্যন্ত। আবার নেক্সট যাই। নেক্সট যদি পড়ি, ওজন মাপার ব্যবস্থা, ঠিক আছে। এবার তারা খুব ভালো। আচ্ছা, ওজন ও পরিমাপ ব্যবস্থা ব্যবসা বাণিজ্য, পণ্য বিনিময় প্রথার উপর প্রচলিত ছিল, এবং তাদের মধ্যে একটা সিস্টেম প্রচলন ছিল, সেটা কি জানো? সেটা হলো যে আমার কাছে এই জিনিসটা আছে কিন্তু তোমার কাছে এই জিনিসটা নাই, তোমার কাছে যে জিনিসটা আছে আমার কাছে এই জিনিসটা নাই, তাহলে আমরা একজনকে একজনকে আদান প্রদান করি। এই প্রথাটাকেই বলে বার্টার সিস্টেম বা পণ্য বিনিময় প্রথা। সেটা ওই সময় প্রচলন ছিল। এবার পণ্য বিনিময় একটি নিখুঁত বা সূক্ষ্ম ওজন ব্যবস্থার ব্যবহার করা হতো, যেটার নাম ছিল চার্ট। চার্ট নামক পাথর দিয়ে তৈরি করা হতো সেটা, ঠিক আছে। এবার সিন্ধুর শুক্কুর ও রোহিনী পাহাড় থেকে চ্যাড ও চুনা পাথরের ব্লেড ও বাটখারা প্রচুর পরিমাণে তৈরি করে বিভিন্ন স্থানে পাঠানো হতো, ঠিক আছে। এটার মধ্যে এত ইম্পর্টেন্ট কিছু নেই। একটু মনে রাখবে যে তারা ওজন মাপার জন্য ভালো সিস্টেম তারা ফলো করতো, ঠিক আছে। এবার আরেকটা যদি ইম্পর্টেন্ট জিনিস দেখি, মনে রাখার জিনিস, সিন্ধু সভ্যতার মানুষ কিন্তু লোহার ব্যবহার জানত, কিন্তু বৈদিক যুগ যখন আমরা পড়বো সেখানে কিন্তু লোহার ব্যবহার আমরা দেখতে পাই। তাহলে এই কথাটা মনে রাখবে যে সিন্ধু সভ্যতার লোক কিন্তু লোহার ব্যবহার একদমই জানতো না, ঠিক আছে। ঠিক আছে, তারপর আমাদের নেক্সট হলো সিন্ধু সভ্যতার ধর্মীয় বিশ্বাস ও আচার অনুষ্ঠান, রিলিজিয়াস প্র্যাকটিসেস। তারা বিভিন্ন অস্বাভাবিক ও অপরিচিত বস্তু যেমন মাতৃদেবী, মাদার গডেস, পুরোহিত, রাজা ইত্যাদির পূজা করত। যেমন কয়েকটা বিশেষ নিদর্শন, কালিবঙ্গান এবং লোথাল থেকে অগ্নিবিধি যজ্ঞকুণ্ডকে, যেটাকে বলে ফায়ার অল্টার, সেটা পাওয়া গেছে। এবং ইউনিকর্ন, যেটা আমরা ওই যেন সিলমোহরের মধ্যে বললাম না ব্যবহার করছিল তারা, সেই এক শৃঙ্গ পশুর একটা কাল্পনিক একটা এক শৃঙ্গ হরিণ বা ষাঁড় অত্যন্ত পবিত্র বলে তারা মনে করতো, হয়তোবা তারা এটার পূজাও করতো। নেক্সট ইজ লিঙ্গ পূজা, দ্যাট ইজ শিবের প্রতীক হিসাবে শঙ্কু আকৃতির পাথরের পূজা করত। তো এই জিনিসগুলো তারা অ্যাজ এ রিলিজিয়াস প্র্যাকটিস হিসাবে তারা এটা করতো, যেটা ঠিক আছে। এবার আদি শিব বা পশুপতি সিল,
মানে যোগাসনে উপবিষ্ট ৩ মুখ বিশিষ্ট পশুপতি শিবের সিলমোহর পাওয়া গেছে। তাহলে আমরা যে ওই জন্য সিলমোহরগুলোর মধ্যে পশুপতি শিবের যোগাসন মানে একজন আসন ধ্যান করা অবস্থায় ৩ মুখ বিশিষ্ট পশুপতি শিবের অনেকগুলো সিলমোহর পাওয়া গেছে। ঠিক আছে? এবং মাতৃদেবীর পোড়ামাটির মূর্তি মহেঞ্জোদারো থেকে প্রাপ্ত মাতৃদেবীর আহ মূর্তির গর্ভ থেকে একটি উদ্ভিদ বা গাছ নির্গত হতে দেখা যায়, যা উর্বরতার প্রতীক। তাহলে দেখা যাচ্ছে যে সিন্ধু সভ্যতা একটা মাতৃকেন্দ্রিক সভ্যতা ছিল, যেখানে উমেনদের খুবই রেসপেক্ট করা হতো। এবং কি ধরনের সিলমোহর তারা পাচ্ছিল, এবং সিলমোহর গুলো যে চিহ্নগুলো, তোমার যে আদি শিবের যোগাসনের চিহ্ন, তারপর এক সিংহ পশু সিংহ, মানে এক সিংহ যে যে তোমার প্রাণী সেটার যে চিহ্ন, এগুলো থেকে কি সিগনিফাই করা হচ্ছে যে এইসব ওই সময় খুবই পবিত্র ছিল। তো ধর্মীয় ব্যাপারে এসব জিনিসই আমরা এই সভ্যতার ব্যাপারে জানতে পারি। তারপর হলো ব্যবহৃত পটরি এবং তারা কি ধরনের পাত্র ব্যবহার করত। এগুলো থেকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে। গেরুয়া রঙের মৃৎপাত্র মতো অক্রে কালার্ড পটরি ও সিপি, আর হলো লাল কালো রঙের মৃৎপাত্র ব্ল্যাক অ্যান্ড রেড ওয়্যার পটরি, আর চিত্রিত ধূসর মৃৎপাত্র পেইন্টেড গ্রে ওয়্যার পোট্রি। এই ৩ ধরনের পোট্রি তারা হরপ্পা সভ্যতার লোক ওই সময় ব্যবহার করত। সো আমরা মোটামুটি এই সভ্যতার সব সামাজিক, সাংস্কৃতিক, কিভাবে সমাধি করত তারা, তারপর উৎপত্তি, কে আবিষ্কার করেছিল, কোন স্পেসিফিক নগরে কোন জায়গায় বর্তমানে অবস্থিত, এবং ওই জায়গায় কি বিশেষ আমরা পেয়েছি, সবগুলো তুমি যদি একটু দেখো ভিডিওটাতে আমরা কভার করে নিয়েছি। এবার হলো শেষ কথা হলো, অবশ্যই এই সভ্যতাটাও ধ্বংস হয়েছে, এবং এই সভ্যতার পতনের মেইন কারণটা কি ছিল এটা আজকে পর্যন্ত কেউ জানে না, যে এই সভ্যতা এত সুন্দর এত অর্গানাইজ একটা সভ্যতা, হাউ এভরিথিং বিকাম ডেস্ট্রয়। তবে কিছু সম্ভাব্য কারণ আমরা পেয়েছি, যেমন জলবায়ুর পরিবর্তন, যেমন তারা প্রচুর পরিমাণে পোড়াইটের ব্যবহার করছিল, হয়তোবা গাছপালা ধ্বংস করে ডিফরেস্টেশনের কারণে, মানে জলবায়ু পরিবর্তন করে, যার ফলে এই সভ্যতার পতন হয়। আবার বন জঙ্গল বিনাশ, অতিরিক্ত বন্যা, অনেকে মনে করে যে সিন্ধু নদী তার গতিপথ পরিবর্তন করে এবং ফ্লাডের কারণে এই ধ্বংস হয়ে গেছে এই সভ্যতা। এই যে নদীর গতিপথ পরিবর্তন এবং নদী শুকিয়ে যাওয়া। আবার অনেকে মনে করে যে বাইরে থেকে যে আরিয়ানরা ইনভেশন মানে বহিরাগতর আক্রমণ মানে ফরেন ইনভেশন হয়েছিল। এই কয়েকটা, এগুলো কিন্তু সম্ভাব্য কারণ, এখনো মানে প্রুফ নেই যে এটাই একমাত্র কারণ। অনেকগুলো কারণ, এছাড়া তো অনেকগুলো এটার মধ্যে উল্লেখ নেই, যেমন অনেকে বলছে ভূমিকম্প এসেছিল, অনেক জিনিস। সো এটা থেকে কমই কোশ্চেন আসে, ফ্যাকচুয়াল কোশ্চেন আমরা বাকি যেটা আগে আলোচনা করেছি সেগুলো থেকে বেশি পরিমাণ প্রশ্ন আসে। এবার আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সামারি টেবিল, যেখানে দেখতে পাচ্ছি এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। মানে আমি অর্গানাইজ ওয়েতে একটা ভালো জায়গাতে জিনিস, যে কোন জায়গাতে কোন বিশেষ জিনিসটা পাওয়া গিয়েছিল সেগুলোর একটা বক্স এখানে আছে, দেখতে পাচ্ছ তোমরা। প্রথম হলো হরপ্পা সভ্যতা। আবার শর্টলি আমরা যদি দেখি, 1921 সালে কে ডিআর অর্থাৎ দয়ারাম সাহানি কোথায় আবিষ্কার করেছিল, সেটা হলো পাঞ্জাব পাকিস্তান যে এরিয়াটা সেই জায়গাতে। এবার এটার প্রধান বৈশিষ্ট্য কি ছিল, হরপ্পা জায়গাটাই তো প্রথম আবিষ্কার হয়েছিল। হরপ্পা জায়গাটার যে প্রধান বৈশিষ্ট্য, এক সারিতে 6টি করে মোট 12টা গ্রেনেরি শস্যাগার পাওয়া গেছিল। এটা প্রচুর পরীক্ষাতে প্রশ্নের মধ্যে আসে যে কোন জায়গায় মোট 12টা 2টা রোর মধ্যে 6টা করে যে গ্রেনারি শস্যাগার কোথায় পাওয়া গেছিল। আনসার হলো হরপ্পা সভ্যতা। এবার এগুলো খুবই ইম্পর্টেন্ট, যে হরপ্পা যেটা কোন নদীর তীরে, এটা হবে রাবি নদীর তীরে। বুঝা গেল? এবার নেক্সট হলো মহেঞ্জোদারো, যেটা কে আবিষ্কার করেছিল, যে খনন কার্য পেয়েছিল এটা 1922 সালে তোমার রাখাল দাস বন্দ্যোপাধ্যায় বা ব্যানার্জি, যেটাই বলো। এটা হলো সিন্ধু পাকিস্তান যে এরিয়া সেই জায়গাতে, এবং সেটা সিন্ধু নদীর তীরে অবস্থিত। এবার মহেঞ্জোদারোর সঙ্গে রিলেটেড সব থেকে গুরুত্বপূর্ণ ফ্যাক্ট কোনটা, এখানে বৃহৎ একটা স্নানাগার পাওয়া গেছে, বৃহৎ শস্যাগার পাওয়া গেছে, পশুপতির সিলমোহর, ব্রোঞ্চের নৃত্যতার বালিকার মূর্তি, একটা ব্রোঞ্চের নৃত্য করছে এরকম একটা মূর্তি পাওয়া গেছে, এবং মাতৃদেবীর মূর্তি এবং দাড়িওয়ালা পুরোহিতের মূর্তি, চাইলে নেটে সার্চ করে দেখতে পারো, এরকম মূর্তি মহেঞ্জোদারোতে পাওয়া গেছে। তারপর হলো তোমার চানহুদারো। হরপ্পা সভ্যতার একটা গুরুত্বপূর্ণ নগর ছিল চানহুদারো, যেটা বর্তমানে সিন্ধু পাকিস্তান এরিয়ার মধ্যে পড়ছে, এবং সেটাও সিন্ধু নদীর তীরেই। এবার এখানে কি ছিল ইম্পর্টেন্ট, আমরা কি পড়েছিলাম, সেখানে কিন্তু যে ক্রাফটের জন্য ঝিনুক, পুঁতি, শিল্প কেন্দ্র ছিল।
ঠিক আছে? দুর্গহীন। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস পড়েছিলাম, এই যে হরপ্পা সভ্যতার সবগুলো কিন্তু ২ টা ভাগে ভাগ ছিল শহরগুলো, কিন্তু এটাই একটা জায়গা ছিল যেখানে কোনো দুর্গ মানে সিটাডেলের কোনো অস্তিত্বই ছিল না। উঁচু যে জায়গাটা সেটাই তো সিটাডেল বলতো। সেটার কোনো মানে অস্তিত্বই ছিল না। তারপর হলো লোথাল। কে আবিষ্কার করেছিল? এস.আর. রাও, যেটা বর্তমানে পড়ছে গুজরাটে। এটা কোন নদীর তীরে? এটা হলো তোমার ভোগবা নদীর তীরে। ঠিক আছে? ভোগবা নদীর তীরে লোথাল যে নগরটা সেটা পাওয়া গিয়েছিল। গুরুত্বপূর্ণ কি জিনিস আমরা মনে রাখতে হবে এই জায়গাটার ব্যাপারে, সেটা হলো যে সেটা হলো প্রাচীন ডকইয়ার্ড, বন্দর। ঠিক আছে? আর এছাড়া যৌথ সমাধি, অগ্নিবেদী, এই জিনিসগুলো আমরা পেয়েছি লৌথালে। তারপর যদি যাই কালীবঙ্গান, কালীবঙ্গান কোন নদীর তীরে? এটা হলো ঘগ্গর নদীর তীরে। ঠিক আছে? আবার ওইখানে কি পেয়েছি আমরা? কাচের চুরি পেয়েছি, আবার চাষ করা জমির যে প্লাউ মানে নাঙ্গল সেটার নিদর্শন পেয়েছি, অগ্নিবেদী দুইটা পেয়েছি, এটাতেও পেয়েছি এটাতেও পেয়েছি। কত ইম্পর্টেন্ট জিনিস, এগুলো মনে রাখতে হবে। তারপর হলো ধোলাবিরা। ধোলাবিরা কিতা বর্তমান রান অফ কোচ যে জায়গাটা, এই জায়গাটাতে এখন বর্তমানে যে গুজরাট যে জায়গাটা, ওই জায়গাটায় ওইখানে ওই সময়ে যে ধোলাবিরা যে নগরটা সেটা পেয়েছিলাম। এবার এটার বিশেষত্ব আমরা কি পেয়েছিলাম? সুবিশাল জলধার পেয়েছিলাম শহরটা। আবার মনে আছে যে এই জায়গাটা আমরা আগে পড়েছিলাম, ওই জায়গাটা শহর সাধারণত ২ টা ভাগে ভাগ থাকে, কিন্তু এখানে ৩ টা ভাগে ভাগ ছিল। ঠিক আছে? তারপর হলো বানওয়ালি, যেটা বর্তমানে হরিয়ানায় পড়ছে। এখানে তোমার শস্য গ্রিড প্যাটার্নের অভাব, যেমন আমরা নগরগুলো দেখলাম যে গ্রিড প্যাটার্নে খুব সুন্দর করে তৈরি, কিন্তু এখানে দেখতে পেলাম যে কোনো গ্রিড প্যাটার্ন কোনো ফলো করা হয়নি। ঠিক আছে? নেক্সট হলো তোমার আরেকটা জায়গা হলো ভীমরানা। এগুলো কম ইম্পর্টেন্ট বাট মনে রাখা দরকার, একটু দেখে নিলে, যেহেতু এমসিকিউ এক্সাম, একটুও যদি মাথায় হিট করে, তার মানে একটুও যদি পড়ে রাখো, সঠিক এমসিকিউ আমরা টিক করতে পারবো। যেমন সিন্ধু সভ্যতার প্রাচীনতম স্থান ছিল। ঠিক আছে? এবার রূপার, যেটা বর্তমানে পড়ছে পাঞ্জাবে, এটা কোন নদীর তীরে? সতলজ নদীর তীরে। এবং গর্ত সমাধি, পিট ব্যারিয়ার, গর্ত করে মানুষের সাথে কুকুরের যে সমাধির চিহ্ন, সেটা আমরা কই পেয়েছি? রূপার যে নগরটা সেটাই। তারপর তোমার সোনওয়ালি, সোনওয়ালিটা বর্তমানে পড়ছে কোথায়? কোথায় পড়ছে? সেটা পড়ছে উত্তরপ্রদেশে। আর সেখানে কি এক্সটেন্ডেড বোরিয়াল মানে বর্ধিত সমাধির যে নিদর্শন সেটা পাওয়া গেছে। দেখা যাক আর কিছু আছে কিনা, শেষ নাকি। ইয়েস, আজকের জন্য এতটুকুই। দেখো, খুবই গুরুত্বপূর্ণ ছিল। মানে আমরা অলমোস্ট অল ইম্পর্টেন্ট এরিয়া পার্টস অফ দিস সিভিলাইজেশন উই হ্যাভ ডিসকাস। ধর্মীয় আচরণ থেকে কে প্রথম আবিষ্কার করেছিল, তাদের যে ধর্ম মানে কোথায় থেকে কি সোর্স, মানে কোন জায়গা থেকে তারা আনতো, সবকিছুই তুমি দেখো। এই যে আজকের ক্লাসটার মধ্যে আমরা কি না আলোচনা করি, মোটামুটি সিন্ধু সভ্যতা এক্সাম রিলেটেড সবকিছুই আমরা এখানে আমরা আজকে খুব ভালোভাবে ডিটেলে আলোচনা করেছি। আবার দেখো কতটা অসাধারণ এটা, না এমসিকিউর ঝঞ্ঝট, না বড় বড় গ্রন্থ আকারে বই পড়া, শুধু আনলে হবে না আর এমসিকিউ পড়লে হবে না। এবার যদি তুমি একটা কাজ করতে পারো, এটা ভালো করে পড়ে নাও, ভিডিওটা একবারের জায়গায় ২ বার দেখো। তারপর দেখার পর তুমি কিছু এমসিকিউ সলভ করতে পারো, যে সার্চ করতে পারো কত এমসিকিউ, কতই সোর্স আছে তোমরা দেখতে পারো, সেগুলো থেকে আবার দেখতে পারো কোন জায়গায় বাকি আছে। 100% তো কেউই দিতে পারে না। তারপর আমি বলছি, আমি বেস্ট এরিয়াগুলো যেগুলো থেকে কোয়েশ্চেন আছে সেই জায়গাটা আমি ভালোভাবে আজকে ডিটেইলে আলোচনা করে দিলাম। আবার ছোট-মোটো কিছু জায়গা যদি মিস করে যাই, সেগুলো তোমরা অন্যান্য জায়গা থেকে মানে কানেক্ট করতে পারো। আর অবশ্যই তোমরা একটু জানাবে, প্লিজ কাইন্ডলি আমাকে একটু জানাবে কেমন হয়েছে ভিডিওটা। তাহলে আর নেক্সট এরকম করে আমরা পুরোটা হিস্ট্রি কিন্তু শেষ করতে পারি, আর খুবই অসাধারণ ওয়েতে মানে আমরা কমপ্লিট করতে পারি। শুধু তোমাদের সাপোর্ট দরকার, একটু বলবে, জানাবে। তারপর আমরা নেক্সট যাব বৈদিক সিভিলাইজেশন। এভাবে সিকোয়েন্সে, এরকম না উল্টো পাল্টো ভাবে আগে মুঘল পড়ে নিলাম, আগে এটা পড়ে নিলাম, এটা পড়ে নিলাম, সিকোয়েন্সে যাব। প্রথম এনশিয়ান, তারপর মডার্ন, তারপর সরি, প্রথম এনশিয়ান, তারপর মিডাইভাল, দেন মডার্ন, এইভাবে আমরা যাব। ভাবছি জিওগ্রাফিটাও করব, আবার মাথায় আসছে পলিটিটাও করব, এবং সিডিপিও করার ইচ্ছা আছে। বাট আই নিড অল অফ ইউর সাপোর্ট সো দ্যাট আই ক্যান ডু ইট উইথ মাই প্লেজেন্ট। সো অবশ্যই অবশ্যই তোমরা জানাবে। আজকের জন্য এতটুকুই, ভিডিওটা আমি বন্ধ করতে যাচ্ছি। আর নেক্সট আমরা নেক্সট টপিকটা নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে?